এখন আমি পাহাড়ের ওপর নৌকায় বসে আছি। আমরা দাঁড়িয়ে আছি এখন এখানকার অত্যন্ত পবিত্র একটি স্থান সৎসঙ্গের সামনে, এবং এই মন্দির প্রতিষ্ঠার জন্য রানী চারুশীলা 9 লক্ষ টাকা দান করেছিলেন তৎকালীন সময়ে। রাজশক্তি হাতে পেয়েও সতের পীড়ক যারাই হয়, দেশকে মারে নিজেও মরে, রাষ্ট্রে আনে তারাই ক্ষয়। রাবণ তপস্যা করছিলেন এবং সেই সময় নন্দী এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করায় রাবণ প্রচণ্ড রেগে গিয়ে ক্রোধিত হয়ে ওনাকে ওখান থেকে ছুঁড়ে এই জায়গায় ফেলে দেন। এইখানে প্যাঁড়া খেয়ে আমার এতই ভালো লাগলো, এইখান থেকে এই 350 টাকার প্যাঁড়াটা আমি 500 গ্রাম নিচ্ছি, 175 টাকা নিচ্ছি। দিজি ভোগ প্রসাদ রান্না হয় এই কড়াইতে, এটা কিন্তু অ্যাকচুয়ালি উনুনের ওপর বসানো, একদম মাটির উনুন তৈরি করা রয়েছে। দেখুন, গুড মর্নিং ফ্রম দেওঘর। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতা নু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আজ 4 নভেম্বর 2025, এখন বাজে ঠিক সকাল 11টা 20, আর আমরা বেরিয়ে পড়েছি আমাদের হোটেল দেবভূমি ইন থেকে আজকের দেওঘর সাইট সিংয়ের জন্য। আর সাইট সিংয়ে বেরোনোর আগেই আমরা ঘরে বসে আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম। এনাদের অন্যান্য খাবারের মতো ব্রেকফাস্টটিও ছিল খুবই টেস্টি। চলুন বাইরে গিয়ে দেখা যাক যে কোথা থেকে কি অটো বা টোটো কিসে কিভাবে আমরা সাইট সিংটা করি আর কি কি জায়গা ঘুরে দেখি, সব মিলিয়ে আমাদের কত খরচ পড়ে, সেই সব কিছু থাকবে আমাদের আজকের ভিডিওতে। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। বেরিয়ে পড়েছি আমরা সাইট সিংয়ের জন্য আর উঠে পড়েছি আমাদের অটোতে। দুটো অটোর সাথে কথা বললাম, মোটামুটি যা বুঝলাম এখানকার লোকাল যে সাইট সিং আছে সেই সমস্ত জায়গাগুলো দেখতে বেশ অনেকটাই সময় লাগবে। তো আমরা এখন যে অটোতে উঠেছি, প্রথমে এখন আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড়ে। আর আমাদের এই অটোটা কিন্তু একদম আমাদের হোটেলের সামনে থেকেই ধরেছিলাম, হোটেল থেকে জাস্ট বেরিয়েই ওই রাস্তায় প্রচুর অটো চলে। আমাদের দাদা বলে দিলেন হোটেল থেকে যে ওখানে দাঁড়ান, আপনারা অটো পেয়ে যাবেন, ওখানে কথাবার্তা বলে বুঝতে পারবেন। চারপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু বাড়ি, রাস্তা বেশ ফাঁকা, মাঝে মাঝে দু একটা অটো বা গাড়ি চলে যাচ্ছে। কোথাও বা রাস্তার পাশে বিরাট বড় জলাশয়, আবার কোথাও রাস্তার পাশেই সারি দেওয়া সুন্দর গাছের সারি। একটু এগোতেই বাজারের হালকা ব্যস্ততা। এভাবেই বদলাতে বদলাতে চলেছে দেওঘরের রাস্তা। দেওঘর থেকে প্রায় 15 কিলোমিটার দূরে ত্রিকুট পাহাড়ের কাছাকাছি জায়গায় আমরা চলে এসেছি। এখানকার প্রকৃতি অপূর্ব সুন্দর। এই যে সামনে পর্বতের সারি দেখা যাচ্ছে, সেদিকেই আমরা এগোচ্ছি। রাস্তাঘাটও বেশ ভালো, দুদিকে ঘন সবুজ জঙ্গল, মাঝখান দিয়ে এরকম ছবির মতো সুন্দর পিচের রাস্তা। মাঝের রাস্তার কিছুটা অংশ খারাপ ছিল, সেখানে একটু ধুলো ছিল, তবে ওই খারাপটা বেশি দিন থাকবে না, কারণ ওখানে রাস্তার কাজ হচ্ছে খুব তাড়াতাড়ি, আরও ভালো রাস্তা হয়ে যাবে। এবং আজকের ওয়েদার যেহেতু এত ভালো রয়েছে, এখন 28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার চলছে, তো দারুণ সুন্দর লাগছে। সামনের পাহাড়টা দেখছেন? 12:30 বাজে আমরা চলে এসেছি ত্রিকুট পাহাড়ে। এখন আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড়ের দিকে। এখানে প্রচুর দোকানপাট রয়েছে, গাড়ি এখানে পার্ক করে দিলাম। আর একটা জিনিস বারবার বলে দিলেন যে এখানে বাঁদরের প্রচণ্ড উপদ্রব, তাই চশমা, মোবাইল, পার্স, খাবার দাবার এগুলো কিন্তু খুব সাবধানে রাখতে হবে। ব্যাগ, বড় ব্যাগ যেটা আছে সেটা অটোতেই রেখে দিয়েছি। আর এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি ত্রিকুট পাহাড়ের দিকে। আচ্ছা, ত্রিকুট পাহাড়ে ওঠার একদম মুখে যেখান থেকে সিঁড়িটা শুরু হচ্ছে ঠিক তার বাঁ দিকে রয়েছে এরকম একটি কুণ্ড, আর আমরা ডান দিকের এই সিঁড়ি দিয়ে উঠে যাব। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে, পুরো জঙ্গলে ঘেরা। অনেকগুলো সিঁড়ি আমরা উঠে এলাম। এইখানে একটা ছোট গুহা মতো আছে, আর ডান দিকে একটা মন্দির প্রাঙ্গণ দেখা যাচ্ছে। আর এই পুরো রাস্তাটায় কিন্তু দুপাশে প্রচুর দোকানপাট। আর গাইড যে এখানে পাওয়া যায়,
গাইড চার্জ কিন্তু এখানে 260 টাকা করে। সিঁড়ি দিয়ে উঠে এসে বাঁদিকেই রয়েছে এই দুর্গা মন্দিরটি। এখানে চারপাশে কিন্তু অনেকগুলো মন্দির রয়েছে, তার মধ্যে সবার প্রথমে এখন আমরা দেখছি দুর্গা মন্দিরটি। পুরো এরকম পাথর দিয়ে ঘেরা, জঙ্গল পাথর। আর এই দুর্গা মন্দির চত্বরেই রয়েছে প্রাচীন শিব মন্দির, যেখানে এখনো প্রত্যেক দিন নিত্য পুজো হয়ে থাকে। চারপাশে ঘন জঙ্গল আর পাহাড়ি পরিবেশ, তার মধ্যেই সামনে রয়েছে মাতা পার্বতীর মন্দির, আর ঠিক তার পাশেই গণেশ মন্দির। পাহাড়ের কোলে যেন এই মন্দিরগুলি শান্তভাবে দাঁড়িয়ে রয়েছে। পুরো এলাকাটাই যেন প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা এক পবিত্র স্থান। পাহাড়ের ভেতরে ভেতরে আছে ছোট ছোট গুহা, আর সেই গুহার মাঝেই গড়ে উঠেছে এই রকম সব মন্দির। এখানে দাঁড়ালে শুধু চোখ নয়, মনটাও একেবারে শান্ত হয়ে যায়। এরপর আমাদের সামনে এলো মা কালী গুহা। চারপাশে পাহাড় জঙ্গল, আর তার মধ্যে বাঁদরদের এমন মিটিং বসেছে মনে হচ্ছে আমরাই ওদের গেস্ট। জায়গাটা ছোট কিন্তু একদম ফুল অন এন্টারটেনমেন্ট। এইখানে একটা অদ্ভুত জিনিস দেখাচ্ছি। হ্যাঁ, এই যে হাতের মধ্যে খাবার দিলে ওরা লাফিয়ে এসে হাত থেকে খাবার খেয়ে যাচ্ছে, মাথায় দিলে মাথা থেকে নিয়ে যাচ্ছে। বাবা, দিদির বিরাট সাহস ভাই। আচ্ছা, ঠিক তার পাশে এইখানেই রয়েছে হনুমান মন্দির। মানে ওই 5টা মন্দির দেখে এলাম, তারপরে উঠে ডান দিকে একটা কালী গুহা, এবং তার পাশে এই যে আর কয়েকটা সিঁড়ি উঠে আসলে এই হনুমান মন্দিরটা এবং হনুমান গুহাটা রয়েছে। এইখানে প্রচুর বাঁদর রয়েছে। এখানে বাঁদরকে সাথে নিয়ে ছবি তোলার একটা ব্যাপার রয়েছে। এরকম ভালো বাঁদর আর এত সাহসী মানুষজন আমি জীবনে দেখিনি। উফ বাবা। আচ্ছা, ওই যে হনুমান গুহা দেখালাম, তার ঠিক ডান দিকে কয়েকটা সিঁড়ি উঠে আসলেই রয়েছে জয় মা দুর্গা স্টুডিও। এই যে এইখানে সমস্ত ড্রেস রাখা রয়েছে। এখান থেকে আপনারা পোশাক ভাড়া নিয়ে পরে শিব, দুর্গা, মহাকাল সব কিছু সেজে ছবি তুলতে পারেন, তার ব্যবস্থা রয়েছে। এই যে ইনস্ট্যান্ট ফটো প্রিন্ট করে দিয়ে দেবে, প্রিন্টার সব রয়েছে। বাবা, এই 2470 ফিট উচ্চতায় অবস্থিত ত্রিকুট পাহাড় কিন্তু আসলে 3টি পাহাড়ের সমষ্টি। মানে এখানে রয়েছে 3টি পাহাড় পর, এবং এই 3টি পাহাড়কেই এই স্থানীয় মানুষেরা অত্যন্ত পবিত্র বলে মনে করেন। তার কারণ ওনারা মনে করেন সম্পূর্ণ ত্রিকাল বা ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 ভগবান অধিষ্ঠান করেন এই 3 পাহাড়ে, এবং সেই থেকেই এই জায়গার বা এই পাহাড়ের নাম হয়েছে ত্রিকুট পাহাড়। আগে এই ত্রিকুট পাহাড়ের একেবারে চূড়া পর্যন্ত যাওয়া যেত রোপওয়ের সাহায্যে, কিন্তু 2022 সালের এপ্রিল মাসে একটি ভয়াবহ দুর্ঘটনার কারণে সেই রোপওয়ে বন্ধ হয়ে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত কিন্তু আর চালু হয়নি। তাই জন্য চাইলে আপনারা পায়ে হেঁটে ত্রিকুট পাহাড়ের একদম মাথা অবধি যেতে পারেন। সেক্ষেত্রে সময় লাগবে 2 থেকে 3 ঘন্টা। আর আদারওয়াইজ পায়ে হেঁটে যেই অবধি আমরা এলাম, এই অবধি এসে এই মন্দিরগুলি দর্শন করে নিচে চলে যেতে পারেন। আচ্ছা, এই যে স্টুডিও দেখালাম, তার থেকে আরও কয়েকটা সিঁড়ি উঠলে ওইখানে ওপরে একটা আশ্রম রয়েছে। আর এই আশ্রম থেকে নিচে এখন আমি পাহাড়ের ওপর নৌকায় বসে আছি। তার মানে হচ্ছে এই যে পাথরটা দেখা যাচ্ছে, এই পাথরটাকে বলা হয় নৌকা পাথর। নৌকার শেপের মতো অনেকটা, দেখুন লক্ষ্য করলে বুঝতে পারবেন। তো এই নৌকা পাথরে বসে অনেকে অনেক ছবি টবি তোলেন। আর যদি আপনারা আরও ওপরে উঠতে চান এই আশ্রম থেকে, তাহলে একদম ওপরে গেলে একটা সীতাকুণ্ড আছে, সেটা দেখে আসতে পারেন। তাহলেও ওই ঘন্টা 2 মতন সময় লাগবে। আমরা আর উঠছি না, এখান থেকে এবার নিচের দিকে নেমে যাব, গিয়ে এবার যাব পরবর্তী স্পটের দিকে। ত্রিকুট পাহাড় পরিদর্শন শেষ করে আমরা ধীরে ধীরে ফিরে চলেছি। চারপাশে শুধু সবুজ গাছপালা, জঙ্গল আর পাহাড়ের নীরবতা। এই পথগুলোতে হাঁটলে মনে হয় প্রকৃতি নিজেই কথা বলছে। পাহাড়ের কোলে লুকিয়ে থাকা ছোট ছোট মন্দির আর সেই শান্ত পরিবেশ, যেখানে শব্দের চেয়ে অনুভূতি বেশি। কিছু কিছু জায়গা শুধু দেখার জন্য ঘোরা হয় না,
মনটাকে একটু থামিয়ে দেওয়ার জন্যেও এই ভ্রমণ কিন্তু একেবারে আদর্শ। কিছু জায়গা বন্ধ হয়ে যায়, কিন্তু তাদের গল্প থেকে যায়। এরপর আমরা এসে পৌঁছলাম সেই রোপওয়ের জায়গাটায়। এখান থেকেই ত্রিকুট পাহাড়ের চূড়ায় যাওয়ার রোপওয়ে চলতো একসময়। ত্রিকুট পাহাড়ে যাবার সময় অথবা ফেরার পথে একদম রাস্তার পাশেই রয়েছে মা দুর্গা ধাবা। আমার পিছনে দেখতে পাচ্ছেন ত্রিকুট পাহাড় দেখা যাচ্ছে, ওখান থেকে এলাম। আর এই যে এখানে এত গাড়ি জমায়েত করেছে, এনারা কিন্তু প্রত্যেকেই এই যে সামনে মা দুর্গা ধাবা রয়েছে এর মধ্যে কেউ ব্রেকফাস্ট, কেউ লাঞ্চ করতে যাচ্ছেন আর প্যাঁড়া কিনতে যাচ্ছেন। মনে করা হয় বা এখানকার অনেকেই বলে থাকেন যে এই দেওঘরের সবথেকে ভালো প্যাঁড়া পাওয়া যায় এই মা দুর্গা ধাবাতে। এই যে ঢুকে এই হচ্ছে ভেতরের পুরো চত্বরটা, বেশ সাজানো গোছানো। আর ডান দিকে প্যাঁড়ার দোকানটা রয়েছে। এই যে প্যাঁড়ার দোকানে চলে এসেছি। বাবা, আসার সাথে সাথেই দাদা দিচ্ছেন টেস্ট করতে। এর দাম কত করে? সবই কি একই রকম গরুর দুধের? হ্যাঁ, ও এদিকে 450 টাকারও আছে। ভালো খেতে। এটা কিসের? এটা এত দাম বেশি কেন? আচ্ছা, মালাই মিক্স আছে। আচ্ছা আচ্ছা, দারুণ খেতে, সত্যি দারুণ। এইখানে প্যাঁড়া খেয়ে আমার এতই ভালো লাগলো, এইখান থেকে এই 350 টাকার প্যাঁড়াটা আমি 500 গ্রাম নিচ্ছি, 175 টাকা নিচ্ছি। দিজি, দারুণ খেতে এই প্যাঁড়াটা, একদমই আলাদা। এখন আমরা চলেছি তপবনের দিকে, মানে ত্রিকুট পাহাড় থেকে 10 কিলোমিটার দূরে তপবন। ওই খারাপ রাস্তার জায়গাটা পেরিয়ে আসার পর এদিকে কিন্তু দারুণ সুন্দর রাস্তা, আর এত সবুজ এখনো পর্যন্ত রয়েছে, ঠান্ডা বাতাস, কী যে ভালো লাগছে। আজকে রোদ সেরকম ওঠেনি, সারা দিনটাই ওয়েদার বেশ ভালো রয়েছে। আমার মনে হয় আমাদের আরও একটু তাড়াতাড়ি বেরোলে ভালো হতো। যাই হোক, দেখা যাক, যতটা দেখতে পারবো সবটাই তো আপনাদের সামনে তুলে ধরবো। আর বাকিটা যদি কোনো জায়গা আমরা মিসও করে যাই সেটা আমি বলে দেবো, চিন্তার কোনো কারণ নেই। দেখতে থাকুন। ত্রিকুট পাহাড় ছেড়ে এবার আমরা এগিয়ে চলেছি তপবনের দিকে। দুপাশে শুধু সবুজ গাছপালা আর খোলা প্রকৃতি, মাঝখান দিয়ে টানা পিচের রাস্তা, যেন সবুজের বুকে কাটা এক নীরব পথ। এই রাস্তায় চলতে চলতে মনে হয় গন্তব্যের চেয়েও পথটাই বেশি সুন্দর। হালকা বাতাস, বদলাতে থাকা দৃশ্য, আর সামনে অপেক্ষা করছে তপবনের শান্ত পরিবেশ। আমরা চলে এসেছি তপবনে। তপবনের যে জায়গায় আমি দাঁড়িয়ে আছি ঠিক তার পাশে এখানে পার্কিংয়ের জায়গা রয়েছে। আমাদের গাড়িটা ওদিকে পার্ক করেছি, পিছনে এটা পুরোটাই পার্কিং এরিয়া। আর এখানে প্রচুর দোকানপাট রয়েছে কেনাকাটা, পুজো দেওয়ার জন্য। আর যাওয়ার জন্য, মানে তপবনে প্রবেশ করবার জন্য এই রাস্তা দিয়ে যেতে হবে। সামনে একটা মন্দির রয়েছে, তারপরে পাহাড়ের ওপরে আরও মন্দির রয়েছে। চাইলে আপনারা গাড়িতে আপনাদের জুতো খুলে খালি পায়ে যেতে পারেন পুরো রাস্তাটা, অথবা খানিকটা গিয়ে কোনো একটি দোকানে জুতোটা খুলে রেখে দিতে পারেন। চলে এসেছি মূল মন্দির চত্বরে। এখানে কিন্তু পুরোটাই আপনাদেরকে খালি পায়ে যেতে হবে, এখানে জুতো খুলতে হবে। একদম সামনে এরকম একটি মন্দির পড়বে, এটি বালাজি মন্দির। এর দুপাশ থেকেই যাওয়ার জায়গা আছে। প্রথমে ওঠার জন্য সিঁড়ি আছে, চাইলে সিঁড়ি দিয়ে উঠতে পারেন। আবার পাহাড় আছে, সেই পাহাড় থেকেও আপনারা যেতে পারেন, মানে পাহাড়ি পথ দিয়ে। তপবনের বালাজি মন্দির দর্শন করার পর আমরা ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করলাম। যতই উপরে উঠছি একটার পর একটা মন্দির সামনে আসছে। পাহাড়ের গায়ে গায়ে ছড়িয়ে থাকা এই মন্দিরগুলো যেন পথ চলার সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। কিছুটা উঠতেই চারপাশের দৃশ্যটা বদলে যেতে শুরু করলো। আরও একটু উপরে উঠে সামনে তাকাতেই চোখে পড়ল দারুণ সুন্দর একটা ভিউ। চারদিকে সবুজ প্রকৃতি, খোলা মাঠ, আর দূরে দূরে পাহাড়ের রেখা, সব মিলিয়ে একেবারে চোখ জুড়িয়ে যায়। এই জায়গাগুলোতে দাঁড়ালে মনে হয়
প্রকৃতি আর ভক্তি যেন এক জায়গায় এসে মিশেছে। এই পথে আরেকটা জিনিস চোখে পড়ে, এখানে হনুমানের সংখ্যাও কম নয়। চারপাশে প্রচুর হনুমান, কেউ বসে আছে, কেউ আবার দৌড়ঝাঁপ করছে। একটু উপদ্রব অবশ্যই আছে, কিন্তু ওরাও যেন এই পাহাড়েরই একটা অংশ। এরপর আমরা পাহাড়ের ভেতরের ছোট ছোট অলিগলি পথে ঢুকে পড়লাম। কখনো সরু রাস্তা, কখনো একটু ঢালু পথ। এইভাবে জায়গাটা একটু এক্সপ্লোর করলাম। এই পথগুলো খুব একটা সাজানো নয়, কিন্তু এখানেই তপবনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে। আরও ওপরে উঠে দেখা মিলল আর একটা মন্দিরের। পাহাড়ের মাথার কাছাকাছি দাঁড়িয়ে থাকা এই মন্দিরটার চারপাশে আলাদা একটা শান্ত পরিবেশ। এখানে দাঁড়িয়ে নিচের দিকে তাকালে পুরো এলাকাটা একসাথে চোখের সামনে ধরা দেয়। সবটা দেখে কিছুক্ষণ থেমে আমরা আবার পাহাড়ের অলিগলি পথ ধরে নিচের দিকে নামতে শুরু করলাম। নামার সময়ও চারপাশের প্রকৃতি একই রকম সুন্দর, সবুজ খোলা আকাশ আর পাহাড়ের নীরবতা। তপবনের এই পুরো জায়গাটা ঘোরা মানে শুধু মন্দির দেখা নয়, এটা একটা অনুভূতি যেখানে প্রকৃতি, ভক্তি আর পাহাড় একসাথে মিলে মনটাকে একটু শান্ত করে দেয়। हाँ एक मिनट खींचे दे हाँ ए राजू चल हमारी खींचल नहीं राजू राजू हाँ देखिए इधर अरे आपको नहीं बोलना नहीं खींचना है फोटो। बोला है को पापा बोला है तो नहीं हम अच्छा खींचा है तो जाओ। ये वाला मांग रहा सर मांग रहा है हरा वाला मांग रहा दीदी हरा वाला आप लोग फिर से घूमना नहीं। তপবন থেকে ফিরতি পথে এখন আমরা চলে এসেছি দারুণ সুন্দর একটি জায়গায়, চরকি পাহাড়ে অবস্থিত জগৎবন্ধু আশ্রমে। এই শ্রী শ্রী জগৎবন্ধু আশ্রম এই রাস্তা দিয়ে গেলে সামনেই রয়েছে। তবে এই আশ্রমের মূল আকর্ষণ হচ্ছে প্রবেশদ্বারের একদিকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের এবং আর একদিকে মহাদেবের এই বিশাল দুটি মূর্তি। আর প্রবেশপথের একদম বাঁদিকে এইখানে একটা বড় লোহার কড়াই রয়েছে। খুব সম্ভবত এইখানে যখন কোনো অনুষ্ঠান আয়োজিত হয় তখন ভোগ প্রসাদ রান্না হয় এই কড়াইতে। মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি উনুনের ওপর মানে বসানো, একদম মাটির উনুন তৈরি করা রয়েছে। দেখুন এই যে এটা হচ্ছে উনুনের মুখ, সামনে অনেক কাঠকুটো রয়েছে আর এইখানে এরকমভাবে কড়াইটা বসানো রয়েছে। এটা কিন্তু হেভি লাগলো আমার, দারুণ সুন্দর। আর এই শ্রীকৃষ্ণের মূর্তিটা এত ভালো লাগছে। শ্রীমৎ বন্ধুমঙ্গল দাস ব্রহ্মচারী কর্তৃক প্রতিষ্ঠিত এই জগৎবন্ধু আশ্রমের পিছনের দিকের রাস্তাটায় আমরা একটু ঘুরতে ঘুরতে যেতেই দেখলাম নাম সংকীর্তন উপলক্ষে খাওয়া দাওয়ার প্রস্তুতি চলছে। মহিলা পুরুষ সবাই মিলে খুবই ব্যস্ত, কিন্তু মুখে একটা আলাদা শান্তি রয়েছে। সেই সব মুহূর্ত কভার করে আমরা আবার অটো ধরলাম সামনের পথে। আর ঠিক তখনই পশ্চিম আকাশে দেখলাম সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে। দিনের শেষে দেওঘর যেন আরো শান্ত হয়ে উঠছে। আমরা এখন চলে এসেছি বৈদ্যনাথ ধাম থেকে মাত্র 2.5 কিলোমিটার দূরে অবস্থিত দেওঘরের একটি উল্লেখযোগ্য মন্দির নওলাখা মন্দিরে। এই নওলাখা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন রানী চারুশীলা। আর এই রানী চারুশীলা ছিলেন কলকাতার পাথুরিয়াঘাটার একটি রাজপরিবার, মানে বাঙালি রাজপরিবার ঘোষ পরিবারের সদস্য। এই চারুশীলা একদম অকালে তার স্বামী অক্ষয় ঘোষ এবং তারপর তার পুত্র যতীন্দ্র ঘোষকে হারিয়েছিলেন। এবং এইভাবে স্বামী সন্তান হারানোর পর উনি শোকে এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিলেন, শান্তির খোঁজে উনি দেওঘরে আসেন। দেওঘরে আসার পর ওনার সাথে সাক্ষাৎ হয়
এখানকার একজন সন্ত বালানন্দ ব্রহ্মচারীর। তিনি তাকে পরামর্শ দেন এইখানে এই মন্দিরটি প্রতিষ্ঠা করবার জন্য, এবং এই মন্দির প্রতিষ্ঠার জন্য রানী চারুশীলা 9 লক্ষ টাকা দান করেছিলেন তৎকালীন সময়ে। তারপর 1940 সালে এইখানে বেলুড় মঠের আদলে নওলাখা মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়। যেহেতু 9 লাখ টাকা উনি অনুদান করেছিলেন, সেই কারণে এই মন্দিরের নাম রাখা হয় নওলাখা মন্দির। এই মন্দিরের আরাধ্য দেবতা রাধাকৃষ্ণ। মন্দিরের গর্ভগৃহে রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। মন্দিরে প্রবেশদ্বারের প্রথমেই রয়েছে রানী চারুশীলার এইরকম একটি মূর্তি, কোলে গোপালের একটি ছোট পাথরের মূর্তি রয়েছে, মানে সেটাও মূর্তির সাথেই করে দেওয়া রয়েছে। উনি যে কৃষ্ণ ভক্ত ছিলেন এটা থেকে সেটা বোঝা যাচ্ছে। আমরা চলে এলাম মন্দির প্রাঙ্গণে, যেটা বলছিলাম রাধাকৃষ্ণের মন্দির। এই মন্দির প্রাঙ্গণটা কিন্তু অপূর্ব সুন্দর, চারিদিকে নাট মন্দিরের মতন পিলপে দেওয়া রয়েছে, আর সামনে হচ্ছে গর্ভগৃহ। যেটা বললাম, মন্দিরটি কিন্তু অসম্ভব সুন্দর। এখানে বসে খানিকক্ষণ সময় কাটাতেও খুব ভালো লাগবে। মন্দিরের মূল যে গর্ভগৃহে দুটো গর্ভগৃহ রয়েছে, একটাতে রয়েছে একটি বালগোপাল এবং রাধাকৃষ্ণের মূর্তি, এবং আরেকটিতে রয়েছে রানী চারুশীলার যে গুরু বালানন্দ ব্রহ্মচারীর একটি বড় শ্বেতপাথরের মূর্তি। আর সমস্ত মন্দির গাত্রে কিন্তু এই রকম রাজকীয় রাজস্থানী ঘরানার একটা ছোঁয়া রয়েছে। একদিকে অস্তমিত সূর্য আর অন্যদিকে সাদা মার্বেলের মেঝেতে পড়ে থাকা গোধূলির আলো। এই সময় মন্দির কথা বলে না, শুধু অনুভূতি ছড়িয়ে দেয়, ভক্তি, নীরবতা আর দিনের শেষ মুহূর্ত। এখন আমরা চলে এসেছিলাম শ্রী শ্রী বালানন্দ আশ্রম রামনিবাস ব্রহ্মচর্যাশ্রম, যেটা একদম যে নওলাখা মন্দির তার থেকে 200 মিটার মাত্র দূরেই হবে। এই আশ্রমের ভেতরে মূলত একটি শ্বেতপাথরের জৈন স্টাইলের মন্দির রয়েছে, যার মধ্যে বালানন্দজির একটি বড় ছবি রয়েছে এবং একটি বড় ঘণ্টা রয়েছে। তার উল্টো দিকে আর একটি ছোট মন্দির রয়েছে, আর একটা ভেতরে চত্বরে অনেকগুলো ভিনটেজ কার রাখা রয়েছে। তো এই সমস্ত কিছু আপনারা দর্শন করতে ওই 5 থেকে 10 মিনিট সময় লাগবে। তবে একটা কথা এখানে না বললেই নয়, যে এই আশ্রমের ভিতরে যারা রয়েছেন, মানে কেয়ারটেকার বা গার্ড হোয়াট এভার, তাদের ব্যবহার অত্যন্ত মানে জঘন্য। আমি কখনো এরকমভাবে বলি না কোনো জায়গায়, কিন্তু প্রত্যেকের সাথে, এমনটা না যে আমাদের সাথে, প্রত্যেকের সাথে এত দুর্ব্যবহার, এত মানে রাফ রুড বিহেভিয়ার আমি আজ অবধি কোনো জায়গায় কোনো ট্যুরিস্ট স্পটে দেখিনি। তো সেই কারণে আমি বলবো, যদি এই আশ্রমের কেউ দেখে থাকেন, কারণ এখানে বাংলায় লেখা রয়েছে, নিশ্চয়ই কোনো বাঙালি এখানে যোগাযোগ থাকবে, তা আপনারা একটু ব্যাপারটাকে পর্যালোচনা করবেন, একটুখানি মাথায় রাখবেন। এখানে ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড নয়, সেটা সেই জন্য আপনাদেরকে ভিতরটা দেখাতে পারলাম না, কিন্তু ব্যাপারটা বলে গেলাম। আশ্রম খুব সুন্দর, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই, কিন্তু মানুষের ব্যবহারগুলো একটু ঠিকঠাক হওয়া দরকার। ঘড়িতে এখন সময় 4:30। আমরা দাঁড়িয়ে আছি এখন এখানকার অত্যন্ত মানে পবিত্র একটি স্থান, সৎসঙ্গের সামনে। এটিকে ঠাকুর বাংলাও বলা হয়। আমার পিছনে রয়েছে সৎসঙ্গে প্রবেশ করবার গেট, আর এই পাশে রয়েছে থাকার জায়গা, এই পাশেও আরেকটি গেট দেখতে পাচ্ছি। তবে এর ভিতরটা আপনাদেরকে দেখাতে পারবো না, কারণ এর ভিতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউড নয়। তবে গেটের সামনে থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আর এখনকার যে নিয়ম বা টাইমিং সেগুলো সব বলে দিচ্ছি। আচ্ছা, এর ভিতরে যদি আপনারা প্রবেশ করতে চান, সেক্ষেত্রে সকালে 5টা থেকে দুপুর 12টা এবং তারপরে আবার বিকেল 3টে থেকে রাত 8টা পর্যন্ত সময় রয়েছে। এর মধ্যেই আপনারা এর ভিতরটা ঘুরে আসতে পারবেন। এর ভিতরে কিন্তু বিনামূল্যে ভোগ প্রসাদ বিতরণের ব্যবস্থা রয়েছে, এবং যারা অনুকূল ঠাকুরের দীক্ষিত রয়েছেন তারা কিন্তু চাইলে এইখানে যোগাযোগ করে এখানে এসে থাকতেও পারেন। আচ্ছা, এই সৎসঙ্গের মধ্যে যেমন অনুকূল ঠাকুরের আশ্রম রয়েছে, ঠিক সেরকম আমি যে মানে গেটের সামনে দাঁড়িয়ে আছি, আমার ডান হাতে বিরাট বড় এই যে বিল্ডিং দেখা যাচ্ছে, এটা নাম হচ্ছে আনন্দ বাজার, এবং এই পুরো বিল্ডিংয়ে কিন্তু ভোগ প্রসাদ বিতরণ করা হয়। মানে একসাথে ঠিক কত মানুষ একসাথে ভোগ খেতে পারবেন সেটা দেখেই নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। আর এই যে উল্টো দিকের গেটটা দেখালাম, এই সাদা পাথরের এই সুন্দর কারুকার্য করা গেট, এর ভিতরেই রয়েছে গেস্ট হাউস, মানে যারা আপনারা থাকতে চান তারা এর ভিতরে এসে থাকতে পারেন।
অনুকূল ঠাকুরের আশ্রম থেকে বেরিয়ে এখন আমরা যাচ্ছি নন্দন পাহাড়ের দিকে। আশ্রমের ভিতরটা এত শান্তিপূর্ণ আর এত সুন্দর, মানে সারা দিনটা পারলে ওখানে বসে কাটিয়ে দিই, এত ভালো লেগেছে। প্রচুর অনুকূল ঠাকুরের তো ভক্ত রয়েছেন, আর সব থেকে ভালো লাগলো যেটা বড় একটা অনুকূল ঠাকুরের সাদা পাথরের মূর্তি রয়েছে, তা এত জীবন্ত। এইবার সান্ধ্যকালীন প্রার্থনা শুরু হবে বলে দলে দলে ভক্তরা আসছেন। আর একটা জিনিস যেটা আমার খুব মন ছুঁয়ে গেল, সেটা হচ্ছে ওই মন্দিরের চারিদিকে শ্রী শ্রী ঠাকুরের নানান রকম বাণী মানে ঝুলিয়ে রাখা হয়েছে, যেগুলি পড়লে বা দেখলে আপনার মনের মানে আত্মা বিশুদ্ধ হতে বাধ্য। তার মধ্যে একটা আমার ভারী ভালো লেগেছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। রাজশক্তি হাতে পেয়েও সতের পীড়ক যারাই হয়, দেশকে মারে নিজেও মরে, রাষ্ট্রে আনে তারাই ক্ষয়। কেমন? চলে এসেছি আমাদের আজকের লাস্ট স্পট নন্দন পাহাড়ে। নন্দন পাহাড়ে যাওয়ার আগে এইখানে আমাদের গাড়ি পার্ক করতে হলো, আর গাড়ি পার্কিংয়ের পরেই সামনে রয়েছে সিঁড়ি। এই সিঁড়ি ভেঙে পাহাড়ের ওপর উঠতে হবে। দেখি কতখানি উঠতে হয়। এখন ঘড়িতে সময় 4:50 পুরো। এই সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি, প্রায় 100টা মতন সিঁড়ি রয়েছে, কিন্তু অসুবিধা নেই, ছোট ছোট সিঁড়ি একদম। এই নন্দন পাহাড়ে প্রবেশের জন্য কিন্তু টিকিট মূল্য রয়েছে। এখানে টিকিট কাউন্টার রয়েছে, যেখান থেকে আমি মাথা পিছু 10 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। এছাড়াও এখানে স্টিল ক্যামেরার জন্য 10 টাকা আর ভিডিও ক্যামেরার জন্য 25 টাকা চার্জ লাগে। এবার যদি আপনি ভিডিও ক্যামেরার জন্য টিকিট করেন তাহলে সেক্ষেত্রে আর আপনাকে আলাদা করে স্টিল ক্যামেরার টিকিট করাতে হবে না। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এখানে অনলাইনের কোনো সুবিধা নেই, আপনাকে কিন্তু ক্যাশই দিতে হবে কাউন্টারে। নন্দন পাহাড়ে প্রবেশ করেই প্রথমে রয়েছে এই বিরাট বড় একটি মূর্তি। এটি হলো নন্দী বাবার মূর্তি। আমরা সাধারণত নন্দী ভগবানের যেরকম মূর্তি দেখে অভ্যস্ত, এটা কিন্তু তার থেকে একেবারেই আলাদা। আর এর পিছনের কাহিনী হচ্ছে যে তপবনে বলা হয় যে রাবণ তপস্যা করছিলেন এবং সেই সময় নন্দী এসে তাকে বাধা দেওয়ার চেষ্টা করায় রাবণ প্রচণ্ড রেগে গিয়ে ক্রোধিত হয়ে ওনাকে ওখান থেকে ছুঁড়ে এই জায়গায় ফেলে দেন এবং এই পাহাড়ের নাম সেই নন্দীর নাম থেকেই নন্দন পাহাড় হয়েছে। সেই জন্যই এই পার্কের ভেতরে প্রথমেই নন্দী ভগবানের এই রকম একটি মূর্তি তৈরি করা হয়েছে। এটি আসলে একটি পার্ক। এটি হলো মছলিঘর, আর এই দিক থেকে পুরো দেওঘর শহরের দারুণ একটা ভিউ পাওয়া যায়। এই মছলিঘর আসলে একটি ওয়াচ টাওয়ার, একটা বুট জুতোর শেপে সম্পূর্ণ ওয়াচ টাওয়ারটাকে নির্মাণ করা হয়েছে। আর ওয়াচ টাওয়ারের ওপরে ওঠার জন্য 2 টাকা করে মাথাপিছু টিকিট রয়েছে, যদিও এখন আর এটা চড়া যায় না, বন্ধ হয়ে গেছে, বেশ ভগ্নপ্রাপ্তই দশা। এর সামনে থেকে চারপাশটা দেখতে কিন্তু দারুণ লাগছে। এই নন্দন পাহাড়ের আসলে এই পার্কটি হলো চিলড্রেন্স পার্ক। তো চিলড্রেন্স ছাড়াও এখানে কিন্তু নানান ধরনের মানুষ রয়েছেন, নানান বয়সের মানুষ রয়েছেন, এবং এখানে বাচ্চাদের জন্য প্রচুর রাইডস, নাগরদোলা, দোলনা এবং এই রকম সমস্ত অ্যাক্টিভিটিসের ঘর রয়েছে। আমার সামনে যেমন বিরাট বড় একটা কঙ্কালের মুখ, এর মধ্যে আপনারা যেতে পারবেন। তার পাশে নানান রকমের নাগরদোলা যেগুলো চড়া যাবে, খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমার তো দারুণ লাগছে, মানে বাচ্চাদের তো লাগবেই, ভালো, সকলের ভালো লাগবে এই জায়গাটা। এই নন্দী পাহাড় থেকে নাকি সূর্যাস্ত ভীষণ সুন্দর দেখা যায়, কিন্তু আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। সূর্য তখন পাহাড়ের আড়ালে। তবু পাহাড়ের চূড়ায় একটা চায়ের দোকানে বসে গরম গরম চা সহযোগে সন্ধ্যের শুরুটা আলাদা রকমের হয়ে উঠল। আর ঠিক তখনই আকাশে উঠল পূর্ণিমার চাঁদ। সূর্যাস্ত না পেলেও সন্ধে আমাদের দারুণ কিছু ফিরিয়ে দিল। আজ সারাদিন আমরা ঘুরলাম এই মনীশ কুমার দাদার সঙ্গে, আর আমাদের সারাদিনে সাইট সিংয়ের জন্য অটোতে খরচ পড়লো 900 টাকা।
আর এই দাদার ফোন নাম্বার আমি দিয়ে দিলাম স্ক্রিনে, আপনারা যদি এখানে আসেন ওনার সাথে ঘুরতে চান সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করে ঘুরতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। এরপর দেওঘরকে বিদায় জানিয়ে আমরা চলে এলাম যোশীডি স্টেশনে। সেদিন সন্ধ্যায় যোশীডি স্টেশন থেকে আমরা ধরে নিলাম 13106 বালিয়া শিয়ালদা এক্সপ্রেস, যা প্রত্যেক দিন ঠিক সন্ধে 7:14 যোশীডি স্টেশনে আসে এবং পরের দিন অর্থাৎ 7 ঘন্টা 1 মিনিট জার্নির পর রাত 2:15 পৌঁছয় শিয়ালদা স্টেশনে। কেমন লাগলো সারাদিন আমাদের দেওঘর বেড়ানোর গল্প? আমার কিন্তু আজকে সারাদিনের সবকটি স্পটই খুব ভালো লেগেছে। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব, কারণ প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঘুরতে থাকবেন। দেখা হচ্ছে পরের শনিবার ঠিক বিকেল 4:30 নতুন আরেকটি ভ্রমণের গল্প নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।